আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আমি শুরু করব। তো আজকে আমরা বর্গমূল পর্ব দুইটা করবো, এক তো শেষ হয়েছে, দুই হবে এটা। হ্যাঁ, পর্ব দুই, এটা হবে কি পর্ব দুই। একের ক্লাস দেওয়া হয়েছে, দুই হবে। তো আশা করছি চলে এসেছে যারা ক্লাস করবে। লাইটিংটা মনে হয় ঠিক আছে, আমি শুরু করতে পারি। ঠিক আছে। ওকে, কোনো এক্সট্রা শব্দ আছে কিনা একটু আমাকে জানান তো। এক্সট্রা কোনো শব্দ আসতেছে কিনা, ফ্যানের বা কোনো শব্দ আসতেছে কিনা একটু বলেন। গত ক্লাসে আমরা শেষ করেছি 30 পর্যন্ত। আজকে 31 থেকে শুরু হবে। আজকে 31 থেকে শুরু হবে। কোনো শব্দ আছে কিনা একটু আমাকে জানাবেন, যে ফ্যান বা অন্য কোনো কিছু শব্দ আছে কিনা এক্সট্রা। আচ্ছা, আমি সাউন্ডটাকে ঠিক করে তারপর আজকে ক্লাস শুরু করব। সাউন্ডে কি ঝামেলা হয়েছে দেখতেছি। ওকে, নয়েজ হচ্ছে না। আচ্ছা, সাউন্ড ঠিক করে তারপর ক্লাস শুরু করবো। এভাবে সাউন্ড দিয়ে ক্লাস করা যাবে না। সাউন্ড আসতেছে নাকি? সাউন্ড ঠিক হয় না এখনো? এবার মনে হয় ঠিক আছে। ওকে, এখন ঠিক থাকার কথা না? এখন মোটামুটি ঠিক আছে না? স্পষ্ট শুধু। তো আগের ক্লাসে বর্গমূলের যে বেসিক জিনিসটা সেটা করানো হয়েছে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক আমরা দেখবো আজকে। এটা আজকে শেষ করার চেষ্টা করবো আমরা। একটু আজকে সময় নিলাম সাউন্ডের বিষয়ে। তো সারিতেও বর্গাকারে সাজানো, এই ম্যাথ দিয়ে আজকে ক্লাস শুরু হবে। সারিতে ও বর্গাকারে সাজানো খুবই গুরুত্বপূর্ণ। একটা কোশ্চেন আমরা দেখি। 31 কি বলছে? একটি স্কাউট দলকে দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায় যায় আবার তাদের বর্গাকার সাজানো যায়। আবার তাদের
বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে? ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে? এটা বোর্ড বইয়ের অঙ্ক। এইরকম অঙ্কই আবার বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে। দেখবো দুইটাই। প্রশ্নটাকে ভালো করে পড়ে বলছি কি, একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকার সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে? এই শব্দটা থাকলে জানি কি করতে হয়, আমরা লসাগু ও গসাগু ক্লাস শিখেছি যে কমপক্ষে থাকলে লসাগু করতে হয়, মনে আছে কিনা? হ্যাঁ, তাহলে যেহেতু আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করব, মানে আমাদের অ্যান্সারটা বড় দরকার, তাহলে বড় দরকার হলে কি হয়, লসাগু করতে হয়। তার মানে এই কমপক্ষে শব্দটি থাকার কারণে এই যে সারির সংখ্যা, এর কি হবে, লসাগু হবে। মনে আছে, কমপক্ষে থাকলে লসাগু করতে হয়। তাহলে আমরা ফার্স্টে 2 দিয়ে ভাগ করব, আবার 3 দিয়ে ভাগ করব। এবার লসাগু করার ক্ষেত্রে যে উৎপাদক গুলা পাইছি, এই যে উৎপাদক গুলা পাইছি এগুলো লিখে ফেলবো এখানে। কি কি পাইছি, 2, 3, 3, 5, এটাই তো লসাগু, তাই না? এগুলো গুণ করলে তো লসাগু পাবে। তো আমরা আর গুণটা করে লসাগুটা লিখবো না। তাহলে ফার্স্ট কথা, কমপক্ষে বলার কারণে এই সারিগুলোর আমি লসাগু করছি। এখন একটা কথা বলছে যে তাদের বর্গ আকারেও সাজানো যায়। এখন বর্গ আকার মানে কি, পাওয়ার 2 থাকতে হবে। তাহলে খেয়াল করেন, আমি দেখবো যে এই লসাগু বের করার ক্ষেত্রে যে সংখ্যাগুলা পাইছি, সেই সংখ্যার মধ্যে বর্গ আকার কে কে নাই, যে থাকবে না তাকে আমি বানাবো। দেখেন, 2 আর 2 আছে, তার মানে বর্গ আকার। 3 আর 3 আছে, তার মানে বর্গ আকার। কিন্তু এই 5 একা আছে, সিঙ্গেল। এটাকে বর্গ বানানোর জন্য কি লাগবে, 5 গুণ করতে হবে। আমি আর একবার বলছি, ফার্স্ট কথা, কমপক্ষে আছে, তাই কি করব আমরা, লসাগু করবো এই 3টা সারির, 3টা যে সংখ্যা আছে। লসাগু করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো আমি পাবো তাদেরকে বর্গ আকার বানাইতে হবে আমার। তো দেখেন, বর্গ আকার মানে কি, 2 এর স্কোয়ার মানে 2 গুণন 2, তাই না? তাহলে 3 এর স্কোয়ার মানে 3 গুণন 3, 5 এর স্কোয়ার মানে 5 গুণন 5। তাহলে এখানে 2 এর 2 জোড়া আছে, 3 আর 3 জোড়া আছে, শুধু এই 5টা জোড়া ছিল না, আমি বানাবো। মানে আমার যে কয়টা জোড়া লাগবে আমি সে কয়টা বানাই নেব। এবার দেখেন, 2 আর 2 গুণাকারে আছে মানে কি, 2 এর স্কোয়ার। 3 আর 3 গুণাকারে আছে মানে কি, 3 এর স্কোয়ার। 5 আর 5 গুণাকারে আছে মানে কি, 5 এর স্কোয়ার। তাহলে দেখেন সবগুলো বর্গাকার হয়ে গেছে। এবার 2 এর স্কোয়ার মানে 4, 9 আর 5 5 25, তাহলে 900 হচ্ছে আনসার। তাহলে এই প্রশ্নে 2টা কাজ করতে হয়, কমপক্ষে বলার কারণে লসাগু করতে হয়, বর্গ আকার বানানোর জন্য জোড়া বানাইতে হয়। 2টা কথা, কমপক্ষের জন্য লসাগু করতে হয়, আর বর্গ আকার বানানোর জন্য জোড়া বানাইতে হয়। এর বাইরে আর কিছু নাই। এরকম আরো একটা ম্যাথ দেখাবো, আপনাদের কমেন্ট গুলা পড়ি, বিশাল বিশাল কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট প্রশ্ন। যারা এটা বোঝেন নাই, আরেকটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। একদম সিম্পল অঙ্ক। 32 নাম্বার দেখেন, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। ভালো কথা, সাজানো যায়। বলছে কি, আবার তাদের বর্গাকারও সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে বা শিক্ষার্থী আছে? সেম আগেরটার মতোই প্রশ্ন। তো এখানে কমপক্ষে থাকার কারণে আমি কি করব, লসাগু করব। আরো একটা সেন্স এই চিন্তাটা করা যায় যে সারির থেকে অবশ্যই শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। আমরা যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বের করবো মানে বেশি লাগবে, তার মানে লসাগু, এটা আমরা বুঝে গেছি।
তাহলে 8, 10, 12 এর কি করব আমি লসাগু করব। 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়। এবার হচ্ছে 2 দিয়ে যায়, 5 কে যায় না, 6 কে যায়। এখানে আমি যাদেরকে পাইছি কি কি পাইছি, 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3, এগুলো সব গুণ করেই তো আমরা লসাগু পাই, তাই না? তো এখন গুণ করার ক্ষেত্রে দেখবো জোড়া ছাড়া কি আছে তাকে জোড়া বানাবো। যেহেতু বর্গ আকার আমাকে বলছে বর্গ আকার, তাহলে দেখেন এই 2 এর 2 জোড়া আছে, এখানে কোনো ঝামেলা নাই। এখন এই 2 খালি আছে, সিঙ্গেল আছে, তাকে ডাবল বানাবো। এই 5 খালি আছে, তাকে ডাবল বানাবো। এই 3 খালি আছে, তাকে ডাবল বানাবো। তাহলে এই 2 কে ডাবল বানানোর জন্য একটা 2 গুণ করতে হবে, করলাম। 5 কে ডাবল বানানোর জন্য 5 গুণ করতে হবে, করলাম। 3 কে ডাবল বানানোর জন্য 3 গুণ করতে হবে, করলাম। মানে আমার যতগুলা ডাবল আকার আমি বানাবো, মানে আমাকে বর্গ আকারে প্রকাশ করতেই হবে। এবার দেখেন 2 আর 2 গুণ আকারে আছে, মানে 2 এর স্কয়ার। 2 আর 2 গুণ আকারে আছে, মানে 2 এর স্কয়ার। 5 আর 5 গুণ আকারে আছে, মানে 5 এর স্কয়ার। 3 আর 3 গুণ আকারে 3 এর স্কয়ার। এই লাইনটা আপনাদের বোঝার জন্য আমি বলতেছি, আপনি জাস্ট এই লাইন থেকে সরাসরি অ্যান্সার চলে যাবেন, গুণ করে যা সেটাই অ্যান্সার। বাট এটা আমি কেন লিখতেছি, বর্গ আকারে প্রকাশ করে দেখাচ্ছি আপনাদের, কিন্তু আলটিমেটলি এইটা করলেই হবে। এবার গুণ করেন, 4, 4, 25, 9। তাছাড়া 16, 16, 25 কত, 400, 4 নং 3600। 3600 হচ্ছে অ্যান্সার, শেষ। তাহলে আমাদের এই টাইপটা ডান। এটা বিসিএস ও আসছে, এই প্রশ্নটা প্রাইমারিতেও আসছে। তাহলে প্রাইমারি আর বিসিএস নিবন্ধনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। দেখেন এর আগের ম্যাথটা আমাদের বোর্ড বইয়ের ম্যাথ ছিল, সম্ভবত ক্লাস 7 এর অঙ্ক। তো 7 এর অঙ্কটা যে করছে তাহলে সেই অঙ্কটা পারবে। এই জন্য বোর্ড বইকে গুরুত্ব দিতে হবে আমাদের। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা, এই পর্যন্ত বুঝতে পারছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে সরাসরি কমেন্টে বলবেন যে ভাই এটা বুঝি নাই, বা এই লাইনটা কেমনে হইলো। ঠিক আছে, বুঝলে ডান লিখতে হবে। বুঝলে আমি নেক্সট প্রশ্নে যাব, নেক্সট টাইপে যাব। বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে কারো? ওকে, নেক্সট কোশ্চেন। এবার আমরা যে টাইপটা দেখবো সেটা হলো পূর্ণবর্গ তৈরি করা। পূর্ণবর্গ বানানো বা তৈরি করা, এটাকে বলতে পারেন জোড়া তৈরি বা জোড়া বানানো। জোড়া বানানো, এটা কোশ্চেন দেখি আমি। 34 বলছে কি, 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আচ্ছা এই টাইপের যে প্রশ্ন বলছে কি, এই সংখ্যাটাকে আমরা কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, এই প্রশ্নগুলাতে এখানে গুণও থাকতে পারে, আর অনেক সময় ভাগও বলতে পারে। একই নিয়ম, আমি দুইটাই দেখাবো, গুণেরটাও দেখাবো, ভাগেরটাও দেখাবো। এই টাইপের প্রশ্নগুলো করার নিয়মটা হলো, এই যে সংখ্যাটি থাকবে এটাকে অবশ্যই মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। মৌলিক উৎপাদক জিনিসটা আমি কয়েকটা ক্লাসে বলতেছি। মৌলিক উৎপাদক মানে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে করে আমাকে ফ্যাক্টর গুলা বা উৎপাদক গুলা বের করতে হবে। তো এটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যায়, তাই না? 1225, 1225 শেষে 5 আছে, দেখবেন যে এটা 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে। হ্যাঁ, 10, 245 সম্ভবত। এবার 5 দিয়ে যাবে, এবার 7 দিয়ে যাবে, তাই না, যদি ভুল না করি। তাহলে আপনাকে কি বলছে, পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি, জোড়া। পূর্ণবর্গ মানেই জোড়া। তাহলে এখানে জোড়া বানাইতে হবে, দেখতে হবে জোড়া ছাড়া কি আছে। এই যে 7 আর 7 জোড়া আছে, 5 আর 5 জোড়া আছে। এই ব্যক্তিটা সিঙ্গেল, একে ডাবল বানাই দেন। তাহলে 2 কে ডাবল বানানোর জন্য কি লাগে, 2 লাগে। তার মানে আমি এই সংখ্যার সাথে 2 গুণ করবো, অ্যান্সার হচ্ছে 2। আমি আবারও বলছি, আপনি যদি এগুলা সব লেখেন গুণ আকারে, আচ্ছা এগুলা গুণ করলে কত হয় আমাকে একটু বলতে পারেন? এই সবগুলা গুণ করলে কত হয়? এই সবগুলা গুণ করে কিন্তু 2450 আসে। তার মানে 2450 কে ভাঙাই আমরা এগুলা পাইছি। এখন এই ভাঙাই থেকে দেখতে পাচ্ছি যে 2 একা আছে, সিঙ্গেল। একে ডাবল বানাইতে তো কি লাগবে, একটা 2 গুণ করতে হবে এখানে। তার মানে আমার অ্যান্সার কি হবে, এই 2 গুণ করতে হবে। আচ্ছা এবার যদি আমি কথাটা চেঞ্জ করে ভাগ বলি এখানে,
তাহলে অ্যান্সার 2। কেন 2? যদি ভাগ বলে এখানে, তাহলে এখানে এইটা জোড়া আছে, এই দুইটা ভেজাল করতেছে, একাকে বাদ দিয়ে দেন, এই 2 কে বাদ দেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ বললো অ্যান্সার 2, গুণ বললো অ্যান্সার 2। তাহলে আমি ফার্স্ট থেকে রিপিটে চলে আসি। একটা সংখ্যাকে যদি আমাকে পূর্ণবর্গ বানাইতে বলে, বাসাটা থাকবে গুণও করতে বলতে পারে, ভাগও করতে বলতে পারে। জাস্ট সিম্পলি আমরা ওই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করতে গিয়া যে উৎপাদকটা খালি থাকবে সেটাই আমাদের অ্যান্সার। 2 খালি আছে, 2 অ্যান্সার। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? গতকালকের ক্লাস হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি এবং বলছিলামও যে ক্লাসটি করবেন। তো খেয়াল করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আলতু ফালতু কোনো মেসেজ ওখানে দেওয়া হবে না, শুধুমাত্র প্রয়োজনীয় যে মেসেজ। এবং ওখানে আপনারা কেউ মেসেজ করতে পারবেন না, শুধুমাত্র আমি ক্লাসের লিঙ্ক দিব আর পরীক্ষার বিষয়ে বলবো, আর কোনো এক্সট্রা কথা থাকবে না ওখানে। কথা বুঝাইতে পারছি? তার মানে ওই গ্রুপটায় মেসেজ দিনে একটা হইতেও পারে, 2 দিনে একটা হইতে পারে। এই জন্য বিরক্ত প্রকাশ না করে, ওটা নোটিফিকেশন অফ না করে সুন্দর মতো গ্রুপটা একটু মাঝে মধ্যে নজর রাখবেন, চোখ কান খোলা রাখবেন, তাইলেই হবে। সংখ্যা দ্বারা 4608কে ভাগ করলে পূর্ণবর্গ পাওয়া যাবে। এখানে ভাগ বলছে ভাই, ভাগ বলেন আর গুণ বলেন কোনো ফ্যাক্ট না, একই কথা, একই অ্যান্সার হবে আমাদের। তো আমাদের নিয়মটা কি? এই যে সংখ্যাটাকে কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে ফার্স্ট একটু বড় হবে, এটা আমি একটু ছোট করে লিখি, আমার লেখা অনেক খারাপ। তো 2 দিয়ে তো অবশ্যই ভাগ যাচ্ছে, 2304, তাই না? তারপর যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত, 1150, 52 নাকি? এবার আবার যে সংখ্যা আবার 2 দিয়ে ভাগ যাবে, 576 নাকি? এবার আবার 2 দিয়ে যাবে, এরকম যতবার ভাগ যাবে আপনি করতেই থাকবেন, করতেই থাকবেন। তারপর কি 200, ঠিক আছে কিনা? আবার 144, আবার 72, আবার 36, আবার 18। এই অবস্থা, যদি ভুল না করি এই পর্যন্ত গেলাম ভাগ করে করে। এখন ভাগ করতে গিয়া এক্সট্রা যে সেটাই আনসার। দেখেন তো, এটা জোড়া, এটা জোড়া, এটা জোড়া, এটা জোড়া, এই 2টা খালি আছে, এই 3ও জোড়া। তার মানে এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এইটাও জোড়া। শুধুমাত্র এই 2টা ভেজাল, এটা জোড়া নাই। আমাকে এখানে কি বলছে, ভাগ করলে। তো আমি যদি এই পুরো সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার 2304 হয়ে যাবে। তো 2304কে যখন আমি ভাগ করতে যাব, আমার এক্সট্রা কোনো 2 আসবে না। আবার বলছি, মানে এখানে সবই জোড়া আছে এই 2 বাদে। তার মানে 2কে যদি আমরা ভ্যানিশ করে দেই, ভাগ করে দেই, 2কে ভ্যানিশ করার জন্য কি লাগে, 2 লাগে। তাহলে অ্যান্সার 2, উত্তর 2। খেয়াল করেন, এই সংখ্যাটাকে যখন আপনি 2 দ্বারা ভাগ করবেন তখন 2304 হয়ে যাবে। 2304কে ভাগ করে দেখবেন যে সবগুলো জোড়া জোড়া থাকবে। যখন আপনি এই 2কে বাদ দেন, এখান থেকে সব জোড়া জোড়া থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ এই ধরনের প্রশ্নে আমরা যা দেখবো, জোড়া ছাড়া কে আছে, জোড়া হারা পাখি, সেই হবে অ্যান্সার। এই যে 2 হচ্ছে অ্যান্সার, এ কিছু না, একা, এই একাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? শেষ। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। মানে এমন কোন মানে 80% টাইপের অঙ্ক এই কোর্সে করানো হবে। আমি 100% বলে চাপাবাজি করব না, কারণ ম্যাথের কোনো শেষ নাই দুনিয়াতে। চাকরি পরীক্ষায় হাজার হাজার শত শত ম্যাথ, তবে ম্যাক্সিমাম টাইপের অঙ্ক, মানে আপনি ম্যাক্সিমাম টাইপের অঙ্ক টাচ করতে পারবেন শুধু এই কোর্সটা করলে। শেষ পর্যন্ত যাইতে হবে, শুধু কোর্সে ভর্তি থাকলে কিচ্ছু হবে না। শেষ পর্যন্ত যাই দেখেন, তখন আমাকে পরীক্ষার হলে যাই মনে পড়বে যে না, এরকম মনে হয় ক্লাসে করাইছিল। মনে পড়তেই হবে যদি শেষ পর্যন্ত করেন। আর যদি ভাবেন যে ডিজিটাল বোর্ডে ক্লাস হচ্ছে না, হ্যাঁ, ক্লাসের কোয়ালিটি ভালো না, তাহলে কিন্তু হবে না। শেষ পর্যন্ত করেন জাস্ট ধৈর্য ধরে, তখন বুঝতে পারবেন। যাই হোক, এখন খুবই গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক করাবো, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। বেসিক শর্টকাট 2টা দেখাবো। টাইপটা হলো, টাইপ কত টাইপ লাগবে না আমাদের, চাঁদা দেওয়ার পর মোট শিক্ষার্থী সংখ্যা নির্ণয়। এখানে বেসিক শর্টকাট 2টাই দেখাবো, সংখ্যা নির্ণয়।
এই সমস্ত প্রশ্ন কোশ্চেন দেখে দেখে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, কারো কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্টে বলবেন। আমরা একটা প্রশ্নে চলে যাই। কোশ্চেন 38। 38, একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হলো। হলো বালকের সংখ্যা কত? অবশ্যই সব ম্যাথের বেসিক শিখবেন। বেসিকের কোনো বিকল্প কিন্তু দুনিয়াতে নাই। এইটা আমরা বেসিক শিখে শেষ লাইন থেকে শর্টকাট বানাই ফেলবো। ওকে, একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা। এই কিওয়ার্ড গুলা খেয়াল করতে হবে, প্রশ্নের কিওয়ার্ড আছে যতজন বালক ঠিক তত টাকা। প্রশ্ন বিভিন্ন ক্যাটাগরির হয়। যতজন বালক ঠিক তত, অনেক সময় হয় যতজন বালক তত 10 টাকা, অনেক সময় হয় যতজন বালক তত থেকে আরো 10 টাকা বেশি। 3-4 টাইপের ভাষা আছে, কিন্তু বেসিক নিয়ম সেম। ওকে, তাহলে আমাকে বলছে বালকের সংখ্যা কত। আমি বালকের সংখ্যা জানি না, ধরি বালকের সংখ্যা এক্স জন। কারণ বলছে যতজন বালক প্রত্যেকে তত টাকা চাঁদা দিবে। আচ্ছা ধরেন আমার এই ক্লাসে আপনারা 20 জন আছেন। এবার যদি আপনাদের মধ্যে আমি আপনাদের কাছে কোশ্চেন ছুড়ে দেই বা বলি যে আপনারা এই ক্লাসে যতজন আছেন প্রত্যেকে তত করে টাকা দিবেন, তাহলে কত টাকা হবে? আপনারা 20 জন আছেন, তাহলে প্রত্যেকে 20 টাকা দিলে কত টাকা হবে? 400 টাকা হবে, তাই কিনা? তাহলে সেম অবস্থা যদি বলে যতজন বালক প্রত্যেকে তত টাকা দিবে, তার মানে কি একজন বালক এক্স টাকা দিবে, একজন বালক দেয় এক্স টাকা। এটা সত্য কিনা? যারা বুঝি নাই, ধরেন একটা ক্লাসে 5 জন আছে, তাহলে প্রত্যেকে যদি মানে যদি বলি যতজন বালক প্রত্যেকে তত তত টাকা দেবে, তার মানে কি প্রত্যেকে 5 টাকা দেবে, তাহলে 25 টাকা হবে এখানে। তাহলে সেম অবস্থা, যতজন বালক প্রত্যেকে তত টাকা যদি বলে, তাহলে বালক তো একজন, তাহলে প্রত্যেকে এক্স টাকা দিবে। তাহলে শিক্ষার্থী কয়জন? এক্স জন, তাহলে এক জনে কত টাকা দিবে? এক্স এর স্কোয়ার টাকা। এটাও মোট চাঁদা, এটাও মোট চাঁদা। তো দেওয়াই আছে, এরকম বলতে পারি আমি প্রশ্ন মতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান 100। এটা কই থেকে আসলো বলেন তো? এক্স স্কোয়ার সমান 100 কই থেকে আসলো? এটাও মোট চাঁদা, এটাও চাঁদা। আপনি যদি এভাবে না বোঝেন, আপনাকে আর একটু সহজ করে বুঝাই। দেয়া আছে চাঁদা 100 টাকা বা মোট চাঁদা 100 টাকা। এই চাঁদা আমি কত বের করছি? এক্স স্কোয়ার বের করছি। তাহলে তবে এক্স এর মানটা কত হবে? 10 হচ্ছে অ্যান্সার। আর একবার বুঝাই, একটি শ্রেণীতে যতজন বালক প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হয়। বালকের সংখ্যা কত ধরছি? বালকের সংখ্যা এক্স টাকা, যে মানে এক্স জন। যেহেতু বলছে যতজন বালক প্রত্যেকে তত টাকা দিবে, তার মানে এক্স জন যদি বালক হয়, তাহলে একজনে এক্স টাকা দিবে। তাহলে একজনে দেয় এক্স টাকা, এক্স জন শিক্ষার্থী দেবে এক্স এর স্কোয়ার টাকা। এটাও মোট টাকা, এটাও মোট টাকা, সমান লিখলে এক্স এর মানটা বের হয়ে চলে আসবে। আর শর্টকাটটা কি? যদি প্রশ্নে যতজন বালক ঠিক তত টাকা করে দেয়, তাহলে অ্যান্সারটা হবে রুট ওভার টাকার পরিমাণ বা চাঁদার পরিমাণ। হ্যাঁ, তাহলে টাকার পরিমাণ কত? 100, অ্যান্সার 10। এটা হলো এমসিকিউর জন্য শর্টকাট। এইটা না বুঝলে আমি নেক্সট কোশ্চেনে যাইতে পারবো না। এইটা যদি বোঝেন তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাবো, কারণ প্রত্যেকটা কোশ্চেন একটু আপডেট থাকবে। দেখেন তো এই বেসিকটা বুঝছেন কিনা। আর শর্টকাট তো বললামই, যতজন বালক ঠিক তত টাকা যদি বলে, রুট ওভার টাকার পরিমাণ বা চাঁদার পরিমাণ। শীটে খুব সুন্দর করে দিয়ে দিছি আমি। মজার না? খুব সহজ। জাস্ট এই টাকার পরিমাণে রুট করে দিবেন। এই বুঝতে পারছেন কিনা?
এখানে কোনো প্যাচ আছে? একটু ভাবতে হবে। আপনি যদি মনে মনে চিন্তা করেন যে সব ম্যাথ খালি আমি দেখলেই পারবো, সব ম্যাথ মুখে মুখে হয়ে যাবে, সেটা ভুল ধারণা। বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকবে, এগুলো তো আসল ম্যাথ এবং খুবই মজার। বালকের সংখ্যা একজন, যতজন বালক তত টাকা দিবে, তাহলে একজন বালক এক্স টাকা দিবে, একজন বালক এক্স এর স্কোয়ার টাকা দিবে, এটাও টাকা ওইটাও টাকা, সমান লিখলে বের হয়ে চলে আসবে। তো না বোঝার কি আছে? আমাদের এই কোর্সে তো এখনো কঠিন কোনো কিছু পড়াই নাই, কঠিন কোন সামনে আসতেছে। এগুলো তো সব পানি, সহজ সহজ জিনিস পড়াচ্ছে। মানে আমি পড়াচ্ছি বলে যে সহজ তা না, মানে আমার কাছে সহজে তা না, আপনাদের কাছে সহজ লাগবে, মন দিয়ে পড়তে হবে তো। 3-4 লাইনের অঙ্ক, কিন্তু অনেক কথা বলতে হয় আমার। যাই হোক, আমি একটু আপডেট প্রশ্নে চলে যাব। মানে আর একটু কথা ঘুরানো থাকতে পারে অনেক সময়। বলছে যত দাতা প্রত্যেকে তত 10 টাকা দেয়াতে মোট 250 টাকা হলো, দাতার সংখ্যা কত? সংখ্যা কত, এটা তো আমাদের প্রশ্ন। আচ্ছা, আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের ডিফারেন্সটা কোথায়? আগের প্রশ্নে বলছিল যতজন বালক প্রত্যেকে ঠিক তত টাকা দিবে, আর এখন কি বলছে? যত দাতা প্রত্যেকে তত সাথে একটা সংখ্যা গুণ আছে। কি বলছে? যত দাতা প্রত্যেকে তত 10, মানে 10 গুণ বেশি দিবে। তার মানে একটা ক্লাসে যদি 5 জন থাকে তাহলে প্রত্যেকে 50 টাকা করে দিবে, তাই না? যত যদি 5 হয় তত তো 5, তার সাথে আর 10, তার মানে প্রত্যেকে 50 টাকা দিবে। এটা তো আমি মুখে মুখে বললাম। এবার আমি এক্স ধরে যদি করি, ধরি দাতার সংখ্যা এক্স জন, একজন দাতা দেয়। একজন দাতা কত দেয়? যত যদি এক্স হয় তত এক্স, দেখলাম। এই 10 গুণ বলছে না, তাহলে এখানে হবে 10x। বুঝি নাই, আগের ম্যাথে কি ছিল? একজন দেয় x টাকা, আর এবার বলছে তত 10, মানে আরো 10 গুণ দিবে, তাহলে 10 গুণ হবে এখানে। অতএব এক্স জন দাতা দিবে বেশি, তাই গুণ 10x² টাকা। এটাও টাকা, এটাও টাকা, তাহলে প্রশ্ন মতে সমান লেখেন 250। x² সমান কত হবে? এই 10 ভাগ হয়ে যাবে, তাহলে x² সমান 25। অতএব x সমান কত হবে? √25। অ্যান্সার হচ্ছে 5। আবারও বলছি, যত দাতা প্রত্যেকে তত 10 টাকা দিবে, তার মানে এক্স জন যদি দাতা হয় প্রত্যেকে, যে দেখেন এখানে দেখেন এই লাইনটা যারা বোঝেন নাই, যত দাতা যদি এক্স হয় তাহলে প্রত্যেকে এক্স আর 10, তাহলে প্রত্যেকে দিবে কি? প্রত্যেকে দিবে 10x টাকা। প্রত্যেক মানে কি? একজন, তাহলে একজনে দেয় 10x, এক্স জন মোট স্বীকৃত এক্স, এক্স জনে দিবে 10x² টাকা। একজনে যা দেবে একজনে বেশি দিবে না, তাহলে গুণ। এটাও মোট টাকা, এটাও মোট টাকা, সমান লিখে এক্স এর মানটা বের করে ফেললেন। এটা হলো আপনার বেসিক সমাধান। এবার শর্টকাটে চলে আসি আমি। যখন এরকম তথ্যের সাথে একটা সংখ্যা গুণ থাকবে তখন টেকনিকটা খুবই ইজি। কি নিয়ম? মোট টাকা বাই তত সাথে সংখ্যা, তত এর সাথে সংখ্যা, তার আমরা বর্গমূল করে দিব। যেমন দেখেন শর্টকাটে কিভাবে হবে, 250, তত সংখ্যা কত? 10, √25, 5, অ্যান্সার শেষ। ওইটুক হইলো শর্টকাট, এইটুক হইলো বেসিক। এবার দেখেন তো কোন লাইন বুঝেন নাই। এটা বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারছেন কিনা? না বুঝলে কোশ্চেন করেন। আর একবার বলতেছি, যত দাতা প্রত্যেকে তত 10, এই কথার মানে কি?
এক্স জন যদি দাতা হয় তাহলে প্রত্যেকে 10x টাকা দিবে। এই 10টা গুণ, তত 10 মানে কি রিপিটেশন, গুণ। ওকে, তাহলে প্রত্যেকে যদি 10x টাকা দেয়, প্রত্যেক মানে কি একজন, তাহলে একজনে দেয় 10x টাকা, তাহলে এক্স জনে দিবে 10x এর স্কোয়ার টাকা। এটাও মোট টাকা, ওইটাও মোট টাকা, এক্স এর মানটা চলে আসবে। আর শর্টকাট তো আমাদের হাতে আছে। এই শর্টকাটটা কই থেকে বানাইছে? এই লাইন থেকে বানাইছি, ঠিক আছে? শর্টকাট সব ম্যাথ থেকে বানানো। এই বুঝতে পারছে কিনা সেটা কিন্তু আরো একটা কোশ্চেন আছে। এখন আমি এই এই টাইপের ম্যাথ করতে গিয়ে যে ম্যাথটা আপনাদের প্রবলেম হবে সেটা দেখাবো, বড় কোশ্চেন। 42 নাম্বার কোশ্চেনটা বোর্ড বইতে আছে এবং এটা পরীক্ষাতেও আসছে, বিসিএসও আসছে। যে প্রশ্নটা সমাধান করতে গিয়ে আপনাদের সমস্যা হবে সেটা আমি দেখাচ্ছি। 42, এটা 34তম বিসিএস এসেছিল। তো কি বলছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেয় মোট 75 টাকা উঠলো উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই, এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। আগের মতোই কিন্তু সবকিছু, সরি, আগের মতোই কিন্তু। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা করে বেশি দেওয়ায় মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো ফার্স্ট কথা হচ্ছে, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো, প্রথমে বলা আছে পয়সা আর পরে বলা আছে টাকা। টাকা পয়সা কিন্তু দুইটা আলাদা জিনিস, একক সেম না। আরেকটা কথা বলছে কি, যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি, মানে বেশি মানে কি যোগ। ব্যাপারটা এরকম হবে, আমরা ধরি আগে, ধরি ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন, তাহলে একজন ছাত্র বা ছাত্রী, একজন শিক্ষার্থী বললে ভালো হয়, একজন শিক্ষার্থী দেয় এক্স পয়সা দিবে। যদি বলতো যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত পয়সা দেয়, তাহলে প্রত্যেকে এক্স পয়সা দিত। এখন প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি, মানে এবার কিন্তু গুণ না, আরো বেশি মানে যোগ, এটা কিন্তু পয়সা, টাকা না। আবারও বলছি, যত যদি এক্স হয় তাহলে তত হবে এক্স। এটা যারা নির্ণয় করতে পারতেছেন না, কথাটা যারা বুঝতেছেন না, এখানে খেয়াল করবেন, এই ম্যাথে এক্স লিখবেন, যতর জায়গায় আপনি এক্স লিখবেন তাহলে ততর জায়গায় এক্স হবে। এবার যদি 10 গুণ থাকে 10 গুণ হবে, যদি 25 পয়সা বেশি বলে যোগ হবে, না বললে ওইটাই থাকবে। তো তত পয়সার চেয়ে আরো 25 পয়সা মানে কি, এখানে আরো 10 যোগ, সরি 25 যোগ, দুঃখিত 25 যোগ। তাহলে প্রত্যেকে দেয় এক্স প্লাস 25 পয়সা, তাহলে এক্স জন শিক্ষার্থী দিবে। একজনে যদি এইটা দিয়ে একজনে বেশি দিবে, তাহলে বেশি দিলে কি গুণ, এটা গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার প্লাস 25x পয়সা। এখন প্রশ্ন মতে এটাও কি আমার চাঁদার পরিমাণ, এইটাও চাঁদার পরিমাণ। এখন ঝামেলাটা হইলো, এটা কি পয়সা এককে আছে, আর এটা কি আপনি যদি এখানে 75 লেখেন তাহলে কিন্তু জিনিসটা সেম হইলো না। এই সমান চিহ্নটা দেওয়া তখন ভুল হবে, কারণ এইটা লিখছেন আপনি পয়সায়, লিখছেন টাকায়, তাহলে ভুল হবে। এই জন্য এখানে একটা 100 গুণ করতে হবে। এইটা অনেকে বোঝে না যে 100 কই থেকে আসলো। আমরা জানি যে 100 পয়সায় 1 টাকা,
তাহলে যে কোনো টাকাকে পয়সায় কনভার্ট করার জন্য 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 কই থেকে আসছে? টাকাটাকে পয়সায় নিলাম। কেন পয়সা নিলাম? এই পাশেও পয়সা, এই পাশেও পয়সা নিতে হবে। ওকে, এবার আমরা এই যে 7,500 এই পাশে নিয়ে আসেন, তাহলে বিয়োগ হয়ে যাবে। মিডল টার্ম করতে হবে এখানে, মিডল টার্ম। এটাকে ভাঙানো যায় এভাবে, 100x মাইনাস 75x। যারা মিডল টার্মটা বুঝি না, এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভাঙাবো যে গুণ করলে এইটা হয় আর যোগ বিয়োগ করলে এইটা হয়। দেখেন, 100 আর 75 যদি আমরা গুণ করি তাহলে কি হয়? এটা হয়। আবার 100 থেকে 75 বিয়োগ করলে কি হয়? 25 হয়। তাহলে আমরা 7,500 কে, আমি আর একটু ভেঙে দিই, 7,500 কে আমরা ভাঙাইছি 100 আর 75-এ, আবার বিয়োগ করলে আমরা এই 25 পাই। মিডল টার্ম আপাতত একটু টুকটাক শিখে রাখে, মিডল টার্মের সম্পূর্ণ আলাদা একটা ক্লাস, মানে একটা ক্লাস শুধু মিডল টার্মে পড়ানো হবে, আর কিছু পড়ানো হবে না। ওকে, এবার কি করতে হয়? এই দুইটা জিনিস থেকে এক্স কমন যায়, এই দুইটা পদ থেকে এক্স কমন, তাহলে এখান থেকে এক্স প্লাস 100, এখান থেকে মাইনাস 75 কমন যায়, তাহলে থাকে এক্স প্লাস 100। যারা এইটুকু বুঝেন নাই, কমন নেওয়া মানে ভাগ করা। আপনি যখন এখান থেকে -75 কমন নিয়েছেন, তাহলে -75 দ্বারা এটাকে ভাগ করবে, তাহলে এক্স থাকবে। আবার -75 দ্বারা এটাকে ভাগ করবে, তাহলে প্লাস 100 থাকবে। এবার এক্স প্লাস 100, এক্স প্লাস 100 কমন যায়, এখানে একটা এক্স অবশিষ্ট থাকে, -75 থাকে। এবার খেয়াল করেন বেসিক যে জিনিসটা, এই দুইটার গুণফল 0 মানে কি? এটা সমান 0 লেখা যাবে, এটা সমান 0 লেখা যাবে। এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এই দুইটার গুণফল 0 মানে কি? কিভাবে লিখতে হয়? যে এক্স প্লাস 100 সমানও 0 হবে, অথবা এক্স মাইনাস 75 সমান 0 হবে। এখান থেকে এক্স এর মান একটা আসবে -100, একটা আসবে এক্স এর মান 75। এই 100 এই পাশে মাইনাস হবে, 75 এই পাশে যোগ হবে। তাহলে আমি কোনটা নিব? এইটা নিব, অ্যান্সার হবে 75। এটা আমি কেন নিব না? কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, এটা ঋণাত্মক হয় না, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য না, এটা নিতে হবে। তো আমি আরেকবার এটা সম্পূর্ণটা রিপিট করি, তো আমি সাইডে যাই। মোট ছাত্রছাত্রী ধরছি একজন, তাহলে এটা যদি এক্স হয়, এটা হবে এক্স, আরো 25 পয়সা বেশি মানে 25 যোগ, তাহলে একজন শিক্ষার্থী দেয় এক্স প্লাস 25 পয়সা, একজনের দিবে এইটা। এটাও মোট চাঁদা, এটাও মোট চাঁদা, সমান লিখলাম। শুধুমাত্র এটা পয়সায় ছিল, এটা টাকায় ছিল, টাকাটাকে পয়সায় কনভার্ট করছি। করার পরে সুন্দর করে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে এক্স এর দুইটা মান পাবো, একটা এক্স এর মান -100, একটা +75। এক্স এর মান ঋণাত্মক হইতে পারবে না, এক্ষেত্রে ছাত্রছাত্রী কখনো ঋণাত্মক হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, এটা কোনো শর্টকাট নাই। কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এই জন্য শর্টকাট শিখে অনেক সময় লাভ হয় না, প্রশ্ন যখন ঘুরে যায় তখন আর পারবেন না। বুঝছে কিনা? দ্রুত বলেন, বুঝছে কিনা? মজার না? ম্যাথমেটিক্স মজার না, কিন্তু মজা করে পড়তে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে ক্লাসে। ওকে, এটা শেষ। আমাদের আর একটা টাইপ আছে, সেটা হলো সৈন্য দলকে বা শিক্ষার্থীদের বর্গ আকারে সাজানো। আচ্ছা, আগেও তো বর্গ আকারে করছি, ওখানে কি বলছিল? কমপক্ষে বলছে, আর এখানে কমপক্ষ থাকবে না, এইটাই, আর কিছু না। তো এখানে আবার গতকালকের ক্লাসের কিছু বিষয়বলি লাগবে, আমি একটু শুরু করি। 47 থেকে শুরু হবে। আর এই শীটে যে হোমওয়ার্ক গুলো আছে, এখানে কিন্তু এই যে পয়সার ব্যাপার অনেক সময় পারবে না অনেকে, টাকাটাকে পয়সা নিয়ে তারপর ম্যাথটা করতে হবে, ঠিক আছে? মানে হোমওয়ার্কের মধ্যে দুই একটা ম্যাথে টাকা থেকে পয়সা নিতে হয়, এটা যদি না বোঝেন আমাকে বললেন। কোন বিদ্যালয়ের
704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, এই যে 47 নম্বর কোশ্চেন আর আগে যে বর্গাকারের কোশ্চেন এসেছে সেই প্রশ্নের তফাৎটা কোথায়? আগে শিক্ষার্থীর সংখ্যা বের করা লাগতো আর সারির সংখ্যা দেওয়া ছিল। এবার শিক্ষার্থীর সংখ্যা দিয়া প্রত্যেক সারিতে কত শিক্ষার্থী সেটা চাইছে। মানে এই প্রশ্নের আগের বর্গাকারের প্রশ্নের ডিফারেন্সটা কোথায়? আগে শিক্ষার্থীর সংখ্যা, এই সংখ্যাটাই বের করা লাগতো, আর এখন সারিতে কয়জন শিক্ষার্থী থাকবে সেটা বের করতে বলছে। যাই হোক, এক লাইনের প্রশ্ন কি বলছে? কোন বিদ্যালয়ে 704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকার সাজানো হলো, প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা কত, তাই না? আচ্ছা, এই যে 704 কোন সংখ্যার বর্গ করলে 704 হয় সেটাই অ্যান্সার। কোন সংখ্যার বর্গ করলে 704 হয়? ধরলাম আমরা এক্স এর বর্গ করলে 704 হয়, তাহলে এক্স এর মানটা কত? তাহলে আমরা জাস্ট রুট করে দিলে অ্যান্সার পেয়ে যাব। এই টাইপের কোশ্চেনে রুট করে দিলে অ্যান্সার পেয়ে যাব। এখন অনেকে বলবেন যে ভাই আপনি মুখস্থ কথাবার্তা কই পাইছেন, রুট করে দিলে যে অ্যান্সার পাবো কেন পাবো? আসেন লজিকে চলে যাই আমরা। আচ্ছা, 7-এর বর্গ করলে জানি কত হয়? 49। 7-এর বর্গ করলে 49 হয়। এবার আপনি 49 থেকে 7-এ কিভাবে আসবেন? রুট করে আসবেন। তাহলে সোজা কথা, আমাকে বলছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত, যেহেতু আমরা বর্গ আকারে সাজাইছি, তাহলে এই সংখ্যক শিক্ষার্থীকে তো আমরা বর্গ আকারে সাজাইছি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন সংখ্যার বর্গ করলে এটা হয়? এটা তো আমরা জানি না, জাস্ট এই জন্য এটা রুট করে দিব। রুট করে দিলে আনসার শেষ। রুট করে দিলে কত হবে? 52 হবে, এটাই আনসার। এখন রুট করলে যে 52 হয় সেটা আমি দেখাবো এখন। তবে এই ম্যাথটা আরেকবার আমি একটু বুঝে আসি, তারপর আসতেছি। কোন বিদ্যালয়ে 704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকার সাজানো হলো। বর্গ আকারে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা, মানে সারিতে আমরা বর্গ আকারে স্কোয়ার আকারে সাজাবো। কাদেরকে সাজাবো? এই সংখ্যক শিক্ষার্থীকে, তাই না? তাহলে একটু মনোযোগ দেন এদিকে। তাহলে আমি জানি না যে সারিতে শিক্ষার্থী সংখ্যা, এই জিনিসটার বর্গ করলে তো এটা হবে। মানে এদেরকে তো আমি বর্গ আকারে সাজাচ্ছি, এই যে এই সংখ্যাগুলোকে বর্গ আকারে সাজাচ্ছি। তাহলে এখানে কত হবে আমি জানি? জানি না। ধরলাম আমি যে একজন হবে, লেক্সের মানটা বের করেন। 52। এক লাইনের অঙ্ক, এক লাইন, জাস্ট এটা কোশ্চেন দিলে রুট করে দিবেন। ঠিক আছে, ওকে। এবার আসি যে 704-কে রুট করলে কিভাবে 52 হয়। আমি দুইটা প্রসিডিউর দেখাবো। আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছিল ভাগ প্রক্রিয়ার সাহায্যে, যেহেতু পরীক্ষা হলে ক্যালকুলেটর থাকবে না, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল, সেটা তো আছেই। আর এই টাইপের কোশ্চেনে তো অপশন থাকবে, তাই না? ধরেন অপশন কতে 52 ছিল। এখন এই রুটটা কিভাবে করবেন? অপশনের সাথে অপশন গুণ করে দেখবেন যে ওই সংখ্যাটা হয় কিনা। আপনি 52 ধরেন একটা অপশনে তো অবশ্যই আছে, তাহলে 52 সাথে 52 গুণ করেন, যদি এটা পান তাহলে অবশ্যই এর রুট করলে 52 হয়। এখন বলতে পারেন যে আপনি কই পাইছেন এই লজিক? এই যে এই লজিক পাইছি যে 10-এর স্কোয়ার করলে হয় 100, তাহলে 100 থেকে আমরা 10 কিভাবে পাবো? রুট করলে পাবো, তাই না? তাহলে সেম কথা, যে আমরা যদি ধরেন অপশনে 52 থাকলো আর একটা অপশনে 54 থাকলো, তাহলে 52-র স্কোয়ার করে দেখবো যে এই জিনিসটা হয় কিনা, 54-র স্কোয়ার করে দেখবো এই জিনিসটা হয় কিনা, তাহলে তো হয়ে গেল, ক্যালকুলেটর লাগতেছে না। আর আরেকটা বিকল্প নিয়ম আমি দেখাচ্ছি, সেটা হলো ভাগ প্রক্রিয়া। এটা শেখা জরুরি, তো এটা একটু জটিল প্রক্রিয়া, এই জন্য গত ক্লাস না দেখলে বুঝবেন না। আমি যতটুকু সম্ভব এই ক্লাসে বোঝাবো, কিন্তু গত ক্লাস আমাকে দেখতেই হবে।
ভাগপুরকে বর্গমূল করার জন্য ডান থেকে বামে জোড়া বানাইতে হয়, এক জোড়া দুই জোড়া। সামনে জোড়া নিয়ে কাজ করতে হবে, আর সামনে যদি কোনো সিঙ্গেল থাকে তাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা সামনে জোড়া নিয়ে কাজ করব। এই ভাগ ফলে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করলে এর ছোট বা সমান হয়। তাহলে আমরা 5 নিতে পারি, 25 বড় হওয়া যাবে না। যদি 6 নিতাম তাহলে 6 করে 36, যা এর বড় হয়ে যায়। তাহলে এমন একটা সংখ্যা এখানে নিব যার বর্গ করলে এই প্রথম জোড়ার ছোট বা সমান হয়। এখানে কত হচ্ছে 2। এবার এই ভাগফলের ডাবল এখানে লিখবো। 5-এর ডাবল কত? 10। 10 দিয়ে 2 কি করলে দশমিক চলে আসে, একটা জোড়া নামাবো আমরা। এবার এখানে একটু খেয়াল করতে হবে, এই 10-এর সাথে এমন একটা সংখ্যা নিব, এই 10-এর সাথে এমন একটা সংখ্যা নিব যেটা নিব ওটা দ্বারা গুণ করে এর সমান বা ছোট হবে। কিরকম? ধরেন 10-এর সাথে আমি 1 নিলাম, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করব, 101। আবার আমি যদি 10-এর সাথে 2 নেই, তাহলে 2 দ্বারা আবার গুণ করব, 204। তাহলে আমি এখানে 2 নিব, এখানে যে খালি ডিজিটটা পাবো এখানে লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে 52। এইটা হলো ভাগপুরকে বর্গমূল। কি জটিল মনে হচ্ছে না? গত ক্লাসটা করলে সহজ হয়ে যাবে। আর একবার বোঝাই দিচ্ছি। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার জন্য আমি এই যে কথাগুলো বলছি, এটা কিন্তু এই ম্যাথের বাইরে। মানে কিভাবে এই রূপটা করবেন আপনি, এই রূপ না, যে কোনো রূপ। তাহলে জোড়া বানাইতে হবে, এমন একটা সংখ্যা এখানে নিব যার বড় করলে ছোট বা সমান হয়। তাহলে 5, 25 নামাইলাম 2। যতবার স্টেপে যাব এই ভাগফলের ডাবল, তাহলে 5-এর ডাবল কত? 10। 10 দিয়ে এটাকে যাচ্ছে না, একটা জোড়া নামান। এই 10-এর সাথে এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা গুণ করলে, মানে যেটা নিব ওটা দ্বারা আবার এই পুরোটাকে গুণ করব, এর কাছাকাছি হয়ে যাবে। তাহলে 2 নিলেই হচ্ছে আমাদের। এখানে যে নতুন ডিজিট আছে সেটা ভাগ করে চলে যাবে। তার মানে 2704-এর রুট করলে হয় 52। অর্থাৎ এই টাইপের কোশ্চেনে জাস্ট রুট করে দিলে আনসার শেষ। তবে ভাগ পরীক্ষায় করবেন, আমি পরীক্ষা হলে যেটা করতাম, আমি যদি নিজে হইতাম, জাস্ট আমি অপশন খেয়াল করতাম, দেখতাম যে কোন অপশনের বর্গ করলে এটা সেটাই আনসার। আর এভাবেও করা যায়, এটাও সহজ, এটাও শেখা লাগবে। কেন শেখা লাগবে আমি বলতেছি, সামনের অঙ্কে গেলেই বুঝতে হবে। আর 2-একটা ম্যাথ আমাদের আজকে আছে। বলছে কি 20,740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা। আসেন, এই সংখ্যক শিক্ষার্থীকে বড় থেকে 4 জন অতিরিক্ত হয়। 4 জন অতিরিক্ত মানে কি? ভেজাল। তো অতিরিক্ত মানে সেটাকে বাদ দিতে হবে। ওই 4 জন যদি থাকে আমরা বর্গ আকারে সাজাইতে পারবো না। এই 4 জন যদি থাকে তাহলে আমরা বর্গ আকারে সাজাইতে পারবো না। এই 4 জন অতিরিক্ত মানে কি? ভাগশেষ 4, যাই বলেন, অবশিষ্ট 4। তাহলে এরকম যদি অতিরিক্ত মানে সেটাকে বাদ দিতে হবে। এই জিনিসটা রুট করতে হবে। তাহলে যখনই বলবে যে একটা সৈন্য দলকে বর্গাকার সাজাইতে গিয়া 4 জন বা 10 জন অতিরিক্ত হচ্ছে, সেটা বাদ দিয়ে যা থাকবে তার রুট করতে হবে। এখন এই জিনিসটাকেই আমরা, এই সংখ্যক সৈন্যকেই বর্গাকার সাজাবো। তাহলে কার স্কোয়ার করলে এটা হয়? ধরলাম এক্স এর স্কোয়ার করলে এটা হয়। এক্স এর মানটা কত হবে? যা হয়। এটাও আমি টেস্ট করে দেখাচ্ছি, এটা আমি ভাগপুরকে দেখাবো। এটা তো অপশন থাকবে। সমুদ্রের অ্যান্সার 144, মানে এটা করলে 144 হবে। তাহলে একটা অপশনে 144 থাকবে। তো 144 এটাকে আপনি বড় করে দেখবেন যে ওইটা হয় কিনা, তাহলে ওটাই অ্যান্সার। না হলে আর একটা চেক করবেন। আর ভাগপুরকে যদি করতে চান এদিকে তাকাইতে হবে। কত কি বলছিলাম? ডান থেকে বামে জোড়া, এক জোড়া দুই জোড়া। এখানে খালি একটা ডিজিট আছে, কোনো সমস্যা নেই। যদি সামনে খালি ডিজিট থাকে তাকে দিয়ে স্টার্ট করব, আর নাহলে এই প্রথম জোড়া দিয়ে স্টার্ট করব। যদি খালি ডিজিট আছে তাকে নিয়ে শুরু করতে হবে। এমন একটা সংখ্যা নিব যার বড় করলে 2 এর ছোট বা সমান হয়। অবশ্যই 1 নিতে হবে, 1-এর স্কোয়ার করলে 1-ই হয়।
এই সংখ্যার ডাবল এখানে আসবে, যতবার আমরা এই স্টেপ গুলো যাবো এই সংখ্যার ডাবল হবে। একের ডাবল করলে 2, যাচ্ছে না, একটা জোড়া নামান। 2 এর সাথে কত নিলে কাছাকাছি যাওয়া যায়, সমান বা কাছাকাছি, বড় যাওয়া যাবে না। ধরেন আমি 2 এর সাথে 3 নিলাম, তা হচ্ছে না। আর একটু মানে হচ্ছে মধ্যে আর একটু সামনে যাওয়া যায়, 4 নিলাম, 96, তাই না? যদি 5 নেই তাহলে 125 হয়ে যাচ্ছে, যেটা বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 নিতে হবে। 4 নিলে কত হয়? 96, তাই না? 11, তাই তো? এবার আর একটা স্টেপ, তো এই জোড়াটা নামাবো আমরা। এখানে নতুন যে ডিজিট ছিল সেটা ভাগ ফলে 4 ডিজিট ছিল নতুন। এবারে নতুন যখন স্টেপে আসছেন, আবার এইটা ডাবল, এবার ভাগফল কত? 14, 14 ডাবল কত? 28। যাচ্ছে না, একটা জোড়া নামাইছি আমরা। 28-এর সাথে এমন একটা সংখ্যা নিব সেটা তারা গুণ করলে এর কাছাকাছি বা সমান হইতে হবে। ধরেন আমি 28-এর সাথে 3 নিলাম সাপোজ, 3 দিয়ে পুরোটাকে গুণ করবো। 3 3 9, 3 24, 4 থাকে 2, 4 দিয়ে 8, 849। আর একটু বড় নিতে পারি, 4 নিয়ে দেখি। 28 আমাদের আছে, যদি 4 নেই, 4 দ্বারা গুণ করব, দেখেন 1136 হয়ে যাচ্ছে। এখানে 4 নিতে হবে, তাহলে 144 অ্যান্সার। বুঝি নাই না, আর একবার দেখাবো। এটা হয়তো অনেকেই বোঝে না, আর একবার দেখাবো। এটা কিন্তু এই ক্লাসের পড়া না, এটা আগের ক্লাসের পড়া। আর একবার দেখাই, যারা আগের বার বোঝে নাই মনোযোগ দিয়ে একটু দেখবেন কষ্ট করে। 1 জোড়া 2 জোড়া খালি, তো এটাকে নিয়ে কাজ করবো। এমন একটা সংখ্যা নিব যেন বড় করলে এর ছোট বা সমান হয়, তাহলে 1 নিতে হবে। আমি এই যতবার এখানে স্টেপ করবো ততবার এই ভাগফলের ডাবল হবে। এখন ভাগফল কত? 1, তাহলে 1-এর ডাবল কত? 2, জোড়া নামাবো। 2 এর সাথে এমন একটা সংখ্যা নিব যেন গুণ করলে এর কাছাকাছি বা সমান হয়। ধরেন আমি 4 নিলাম, তাহলে 24-কে আবার 4 দ্বারা গুণ করবো আমি, 96, তাহলে এখানে 96, কত হচ্ছে? 11। এবার আরেকটা আমার স্টেপে দিতে হবে। তো এখানে যে নতুন যে প্রত্যেকটা স্টেপে নতুন করে যে ডিজিট আসবে সেটা ভাগফল যাবে। এখানে কত নতুন আসছিল? 4, সেটা এখানে যাবে। এবার আমার ভাগফল কত? 14, তাহলে 14 ডাবল এখানে 28 হবে। 28 দিয়ে ভাগ যাচ্ছে না, যেহেতু ছোট। আরেকটা জোড়া নামাবো আমি, এর সাথে 4 নিলেই মিলে যায়। নতুন ডিজিট 4, এখানে যাবে 4, তাহলে এর রুট করলে 144 হবে, এটাই আনসার। একটু জটিল কিন্তু সোজা, মানে কয়েকবার প্র্যাকটিস করলে সোজা, না হলে কঠিনই লাগবে। বুঝছে কিনা? 50 নাম্বার লাস্ট কোয়েশ্চেন। 9220 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? এই তো ঝামেলা। আগের প্রশ্নে কি কয়জন সৈন্য সরাইবেন সেটা বলা ছিল, আবার এবার সেটা চাইছে। তো এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করবেন? আপনি তো জানেন না যে কজন সরাইতে হবে। এর জন্য কি করতে হবে? এই সংখ্যাটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে যাব, শেষে গিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই আনসার। যেমন আমরা যদি 9220 কে করতে চাই বর্গমূল, কি বলছি, যখন কয়জন বাদ দিতে হবে এটা যখন বের করতে বলবে, আমরা জাস্ট এই সংখ্যাটার বর্গমূল ভাগ প্রক্রিয়া করতে যে ভাগশেষ যেটা পাবো সেটাই আনসার। আমরা কত নিতে পারি?
9 নং 81, তাই না? 10 নিলে তো 92 বেশি হয়ে যাচ্ছে। এটা ডাবল হবে, 9-এর ডাবল 18, যাচ্ছে না, একটা জোড়া নামাই আমরা, 20। তো আমরা 18-র সাথে কত নিব, 5 নিয়ে দেখি। 5-25, 5 থেকে 2, 5-40, 42, থেকে 4, 925। আমরা 18-র সাথে 6 নিয়ে দেখি। 5, 6, 5, 11। এখানে আছে 1120, এখানে আছে 1116, তার মানে 6 নিতে হবে, 7 নিলে বেশি হয়ে যাবে। 6 নিলাম। 4। এবার যদি আমি নতুন স্টেপ বাড়াইতে যাই, এখানে তো আমার কোনো ডিজিট নাই, তার মানে আমার দশমিক চলে আসবে। অর্থাৎ এই ভাগশেষটা আমার থাকতেছে, এই 4 জনকে যদি আমি বাদ দিই তাহলে আনসার শেষ। অর্থাৎ 9220 জন থেকে যদি আমি 4 জনকে বাদ দিই তাহলে 9216, এইটাকে আমি বর্গমূল করতে পারবো। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যাই হোক, আমাদের অ্যান্সার হবে 4। এই 4টা ভেজাল করতেছে, এটা বাদ দিলেই হবে। তো এই টাইপের কোশ্চেন থাকলে আমরা ভাগপুরকে বর্গমূল করতে যে শেষে গিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। 4 অতিরিক্ত আছে। আর যদি আপনি এভাবে করতে না চান তাহলে অপশন খেয়াল করবেন, প্রত্যেকটা অপশন এই সংখ্যা থেকে বিয়োগ করবেন, তাহলে দেখবেন যে বিয়োগফল কোনটা পূর্ণবর্গ সেটাই আনসার। একটু জটিল যদিও, বুঝছেন কিনা? বুঝছেন কি না? কোনো কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। একজন বলছিলেন একটা হোমওয়ার্কের কথা, যে 46 নাম্বার পারবেন কিনা। 46 নাম্বার অবশ্যই পারবেন। জাস্ট 31.25 টাকা, এটাকে 100 পয়সায় নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করবেন, মানে সরি, টাকা থেকে পয়সা নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করবেন, বাকিটা করে ফেলবেন নিজেরা। সেম অঙ্ক, জাস্ট এই দশমিক দেখে ভাবছেন মনে হয় পারবেন না, আসলে আপনি ওটা পারবেন। না পারলে তো আমি আছি। বুঝতে পারছি কিনা? পরে ভুলে গেলে হবে? দেখেন তো বুঝছেন কিনা। কোনো কোশ্চেন আছে? না হলে আজকে এ পর্যন্তই। কোশ্চেন আছে কিনা, একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। আর যে ক্লাসটা বুঝবেন না বারবার দেখবেন, আশা করি বুঝে যাবেন। তো আমাদের বর্গমূল শেষের পরে দূরত্ব গতিবেগ সময় শুরু হবে। কোনো কথা আছে? আর কালকের ক্লাস টেস্ট হবে না, কারণ আমরা সিলেবাস তো শেষ করতে পারি নাই। পরবর্তী ক্লাস টেস্টের যে সিলেবাস সেটা শেষ হয় নাই, তার মানে আগামীকালকে ক্লাস টেস্ট হচ্ছে না, আমি গ্রুপে বলে দিব।